ট্রেনটা যখন একটু একটু করে প্ল্যাটফর্মের দিকে ঢুকছিল, বিশ্বাস করো আমার যত সাহস আত্মবিশ্বাস যেন ওই ট্রেনের চাকার তলায় চাপা পড়ে যাচ্ছিল। যে ভয় লাগছিল, প্রতিটা মুহূর্ত মনে হচ্ছিল আমি কি পারবো সবটা করে নিতে। লাগেজগুলো যথেষ্ট ভারী, গৌতম লাগেজগুলো তুলে দিয়ে সুন্দর করে লক করে দিল। নমস্কার, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আবার চললাম ভেলোরে। যথারীতি এখন হাওড়া স্টেশনে রয়েছি। হাওড়া এসএমবিপি বেঙ্গালুরুতে আমি এবারেরও জার্নিটা করছি। তো আমার গাড়ির নাম্বার হচ্ছে 12-63, আমার কোচ হচ্ছে B4, আমার সিট নাম্বার হচ্ছে 57-60। তো আপাতত 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়ছে। রাত 10:45-এ ট্রেন ছাড়বে। আপাতত ট্রেন অনেক আগে চলে এসেছে। ট্রেনে উঠে পড়ছি। আর তো এখান থেকে তোমাদের টাটা করে এখন কলকাতার দিকে যাবে, আর আমি যাব সোজা কাটপাটি জংশন। চলো, সবাই ভালো থেকো। আমি এখন জার্নি শুরু করি। টাটা, কান্নাকাটি করবে না কিন্তু। চলো, আমি ভালো থাকবো। চল মুছতে মুছতে তো গৌতম বাড়ির দিকে রওনা হলো। যত দূর পর্যন্ত ওকে দেখতে পেলাম দেখতেই থাকলাম। ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করেছিলাম যতই বিপদ আসুক না কেন তিনজনে যেন একসাথেই থাকতে পারি। কিন্তু আজকের পরিস্থিতি এমন দাঁড় করালো যে গৌতম কলকাতায়, আমি আর মেয়ে যাচ্ছি ভেলোরে, শুধুমাত্র আমার ট্রিটমেন্টের জন্যে। এই দুপুরে খাওয়া, বিকাল থেকে কিছু খাইনি, ট্রেনটা ছাড়ার আগেই খেয়ে নিলাম। মেয়ে তো খেয়েই এসেছিলো। কোনোদিন কলকাতার রাস্তায় একা হাঁটিনি, কোনোদিন একা কোথাও যায়নি, আর আজ মেয়েকে নিয়ে যাচ্ছি ভেলোর। ভাবা যায়? তো এবার তো মিরাকেল হয়ে গেছে, সময়ের আগে ট্রেন প্ল্যাটফর্মে চলে এসেছে আর একদম কারেক্ট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে। তো দেখা যাক এবার জার্নিটা কেমন হয়। আপাতত খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, এবার টানা ঘুম দেবো। আবার কাল সকালে দেখা হচ্ছে। চলো। একজন শুয়ে পড়েছে, এই ওর বেডটা রেডি করে দিয়েছি। আমারটা কে করে দেবে? তুমি তো তোমারটা করে দেবে বলেছি। ও তো একদমই পরিষ্কার নয়, বালিশের কাভারগুলো একদমই পরিষ্কার নয়, আর বেড কাভারগুলো থেকে ভীষণ, বেডশিটগুলো থেকে গন্ধ আসছে। এবার হ্যান্ড টাওয়াল একটা প্রত্যেকবার যেটা থাকে, আর বেডশিটগুলো খুব একটা ক্লিন নয়, মোটামুটি। বালিশগুলো ভীষণ, কাভারগুলো নোংরা। গুড মর্নিং। তো অনেকক্ষণ পর এলাম। তো অনেক আগে ভেঙে গেছিল, 8টার মধ্যে ঘুম ভেঙে গেছিল, আর সারা রাত ঠিকমতো ঘুম হয়নি। উঠছে লোক, নামছে, এরকম একটা ব্যাপার থাকে, তো ঠিকমতো ঘুম হয়নি। আর হঠাৎ করে আমার কীভাবে ঠান্ডা লেগে গেছে বুঝতে পারছি না। ঘর থেকে যখন বেরিয়েছিলাম তখন কিন্তু আমার কোনো প্রবলেম ছিল না, কিন্তু রাতের থেকেই কাশি শুরু হয়েছে। তার মধ্যে গলা ব্যথা, একটা ইরিটেশন হচ্ছে, নাক দিয়ে কাঁচা জল আসছে, মাথা অসহ্য যন্ত্রণা করছে। এই না এসির জন্য কিনা বুঝতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। মানে গলা এখানে সবসময় যেন কিছু একটা গিচ্ছে, এত গলা ব্যথা করছে। তো আপাতত সকালে উঠে ব্রাশ করে যে ওষুধগুলো খাওয়ার, ওষুধ খেয়েছি, একটু অল্প একটু ব্রেকফাস্ট করেছি, আবার ওষুধ খেতে হবে। ভালো লাগছে না কিছু, মাথা যন্ত্রণা করছে খুব। মেয়ে এখনও ঘুমাচ্ছে। প্রতিবার গৌতম থাকে তো গৌতম সবটা সামলে নেয়, এবার একা তো আরও এনার্জি পাচ্ছি না যে ওষুধ খাবো, ওষুধটা নিয়ে খেতে ইচ্ছা করছে না। আর ট্রেনে এমনি ট্রেনটা বেশ পরিষ্কার, সকালবেলা ক্লিন করে দিয়ে গেছে, বাথরুম টাথরুমগুলো ভীষণ পরিষ্কার, একদমই ক্লিন করা। অবশ্যই এদিকে ওয়েস্টার্ন নেই, এদিকে ইন্ডিয়ান রয়েছে। তো গেছিলাম, ইন্ডিয়ান টয়লেটটা পরিষ্কারই ছিল, বেশ ঠিকঠাকই আছে। ট্রেনটা ঠিক ইয়েতেও চলছে, লেট নেই এখনো অবধি। তো দেখা যাক আজকে জার্নিটা, আজকেরও সারাক্ষণ ট্রেনে কীভাবে কাটাবো জানি না। আমার তো বমি পাচ্ছে, মনে হচ্ছে কোনো বমি হয়ে যাবে, জলও খেতে পাচ্ছি না। ট্রেন জার্নিতে যেমন আমার প্রবলেম হয়, সেম মেয়ের হয়। মেয়ের তো আমার থেকেও বেশি, ওর মোশন সিকনেস আছে যেহেতু। এই নিচে 57 নম্বর সিটটাই মেয়ের ছিল, কিন্তু যাতে বেশিক্ষণ ঘুমাতে পারে তো এই আন্টির সাথে শেয়ার করেছে, নিচে ওনাকে দিয়ে ওনার সিটটা মেয়ে নিয়ে নিয়েছে, আর এই মিডিল বাথে একদম টানা ঘুম দিচ্ছে। ওকে আর আজকের মনে হচ্ছে না দুপুরের আগে ঘুম থেকে তোলা যাবে। তো তাও সকালে গতকালের পরোটা 10 বাজাতেই ব্রেকফাস্ট করেছিলাম, মেয়ে তো কিচ্ছু খায়নি, উঠেছেই 1টার পর উঠেই একেবারে লাঞ্চ করে নিচ্ছে। আর লাঞ্চে রয়েছে আমার লেমন রাইস আর এই ডিম কষা। তো খাবারটা বেশ ভালোই ছিল। লুকাচ্ছিস কেন? টাকা টাকা। আমার ভরসার সাথে, আমার মনের জোর,
আমাদের সব কিছু করে দেবে। হ্যাঁ। ও, আর সারাক্ষণ ট্রেনে ঘুমাচ্ছে, আমাকে সব কিছু একা করতে হচ্ছে। বলছি এখন যদি ঘুমিয়ে নিই তাহলে আমি ওইখানে গিয়ে তাহলে রেস্ট নেবো না, একবার টানা তোমার পিছনে আমি লেবার দিতে পারবো, তাই এখন রেস্ট নিচ্ছে। ট্রেনে তুমি কি করতে চাও? তুমি ট্রেনে জামা কাপড় কাচবো নাকি? ও ওইখানে, আচ্ছা আমি ওইখানে গিয়েও দেখাবো কি কি করে। প্রত্যেকদিন হোটেলে ও কি জামা কাপড় কাচে না আমার জন্য খাবার বানিয়ে দেয়, কি করে আমি দেখাবো। কটায় ঘুম থেকে ওঠে, ও শুধু ঘুমাতে এসেছে আর ফোন ঘাঁটতে এসেছে। আমার কপাল খারাপ, বাড়ি থেকে বেরোলাম ভালো, ট্রেনে উঠে এতটাই ঠান্ডা লেগেছে মানে থাকতে পারছি না, কথা বলতে পারছি না, এগুলো যন্ত্রণা করছে, নাক জ্বালা জ্বালা করছে। এই স্টোল দিয়ে রেখেছি তাও হচ্ছে না, জানি না, মনে হচ্ছে ভেলোর যাচ্ছি বলে আরও বেশি করেই হয়তো শরীরে প্রবলেম হচ্ছে, যাতে একেবারেই ট্রিটমেন্ট হয়। এখন ট্রেন প্রায় রাজমান্ডিতে এসে দাঁড়িয়ে আছে, তাও প্রায় আধা ঘন্টার ওপরই হবে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে লেট যাওয়া শুরু করেছে, এতক্ষণ তো বলছিলাম টাইমে চলছে, আর আস্তে আস্তে লেটে। এখন গদাবরী ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে আর নিচে বয়ে যাচ্ছে গদাবরী নদী। যেহেতু বর্ষা, নদীর জল একদম থই থই করছে, একদম ঘোলা জল অবশ্য। আর এই নদীর তীরেই রয়েছে কিন্তু কোটি লিঙ্গেশ্বরা মন্দির, যেটা ট্রেন থেকে যাওয়ার সময় কিন্তু দেখা যায়। গত 3 মাস আগে যখন ভেলোরে গেছিলাম বা ভেলোর থেকে ফিরেছিলাম তখন কিন্তু নদীতে এই জল ছিল না। ট্রেনে অনবরতই চা পাওয়া যায়, কিন্তু এই লেমন টিটা একমাত্র সকাল আর সন্ধ্যাবেলায় পাওয়া যায়, আর আমি তার অন্য কোনো চা খাই না লেমন টিটা ছাড়া। তো মা মেয়ে নিয়ে নিয়েছি এবং ভীষণ ভালো ছিল চাটা, খেয়ে মাথা ধরাটা ছেড়েছিল। রাতে কতটা কি খাবো জানি না, সন্ধ্যাবেলায় একটু চিপস কেক বিস্কিট নিয়ে বসেছি। এবার ট্রেন জার্নিতে দুটো ফ্যামিলি পেয়েছিলাম, ভীষণ ভালো। এই দাদা এবং বৌদি ভীষণ ভালো, এনাদেরও সিএমসিতে ট্রিটমেন্ট, দাদার ক্যান্সার ট্রিটমেন্ট চলছে। এনারা স্বামী স্ত্রী ছেলেকে নিয়ে যাচ্ছিলো, আরেকজন ছিল ব্যাঙ্গালোরে এক ভাই এবং তার ওয়াইফ, ভীষণ ভালো ছিল। তাও একবারও মনে হয়নি ট্রেন জার্নিটা আমি মেয়েকে নিয়ে একা করছি, এত হেল্প করেছে আমাদের। তো 2:45 নামার কথা ছিল, ঘড়িতে প্রায় 5টা বাজে, নেমে পড়েছি। অবশেষে আমি আর মেয়ে সাকসেসফুল, তাই তো? ঠিকঠাকভাবে নেমেছি। হ্যাঁ, প্রচুর কষ্ট হয়েছে, সেগুলো পরে শেয়ার করছি। মা মেয়ে কালকে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই আর ভিডিও করতে পারিনি। এখন অটোওয়ালাদের সাথে ঝগড়া করব, অটো নেব, হোটেলে যাব, তারপর তোমাদের সাথে কথা বলছি। ঘড়িতে 5:40, অবশেষে হোটেলে চেক ইন করে ফেলেছি। যেই হোটেলে আমি প্রত্যেকবারই উঠি, শুভম রেসিডেন্সি, আমার সেই 303 নম্বর রুমই ওরা রেখে দিয়েছিল আমার জন্যে। আমি আর গৌতম আসলে বেশিরভাগ এই রুমটাই থাকি। আর যেটা বলছিলাম, ট্রেনে তো মা আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার যে কীভাবে ঠান্ডা লেগে গেছে আমি বলে বোঝাতে পারবো না, মানে এরম মানে মারাত্মকভাবে ঠান্ডা লেগেছে, পুরো এইসব জায়গায় পেন হচ্ছে, গলায় মানে আপ ঘিটলেও ব্যথা করছে। দুজনে রাত্রিবেলার কিচ্ছু খায়নি, হঠাৎ করে ওর মেয়ের বমি টমি শুরু হয়ে গেছিলো, তো মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। মানে আমি কী করবো, আমার এত টেনশন এসে গেছিলো, গৌতম নেই, মেয়েকে কী করে সামলাবো, নিজেকে কী করে সামলাবো, তারপর এত লাগেজ কী করে গিয়ে নামবো, কী করব, মানে একদম সাংঘাতিক একটা টেনশন। অবশেষে সবটাই কমপ্লিট করে ফেলেছি, মানে করে নিতে পেরেছি যেটা। আর বাইরে তো অটোওয়ালাদের যা স্টেশনের বাইরে যা দৌড়াত্তি চলে, প্রচুর টাকা চায়। আর আমি যেটা করি প্রত্যেকবারই ওদের সাথে ঝগড়াঝাটি করি। এবং প্রথমবার আমি একদম যখন 2023-এ এসেছিলাম, প্রথমবার আমি 250 টাকা দিয়েছিলাম, তারপর থেকে আমি কোনোদিনই 250 দিই না, 200 টাকা দিয়ে আমি অটোতে আসি। তো এবারও যথারীতি আমি 200 টাকা দিয়ে এসেছি অটোতে। যাই হোক, ওভারঅল একটা জিনিস দেখলাম এবার, প্রত্যেকটা স্টেশনে অনেক পুলিশ, মানে জিআরপিএফ ভর্তি ছিল। ইভেন বারবার ট্রেনে কিন্তু জিআরপিএফরা টহল দিচ্ছিল। সামনে 15 আগস্ট বলে হয়তো, তার জন্য, কারণ আজকে অগস্টের 2 তারিখ, 15 আগস্ট বলে হয়তো এত নিরাপত্তা। প্রচুর পুলিশ দেখলাম ট্রেনে, কোনোবার আমি দেখি না ট্রেনে জিআরপিএফ উঠতে বা স্টেশনে এত জিআরপিএফ, এবার প্রত্যেকটা স্টেশনে। আর ট্রেন নিয়ে কি বলবো, ট্রেন তো মাত্র 2-2.5 ঘন্টা লেটকে নিয়ে তো আর কিছু বলে লাভ নেই। ট্রেন পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, এই ট্রেনে যতবার আসি। আর আমি জানতামই এবার ঠিকঠাক ভিডিও করতে পারবো না, একে শরীর আমার ভীষণ অসুস্থ, তার মধ্যে মানে আমার সবথেকে বড় ব্যাপার গৌতম আমাদের সাথে আসেনি, যেটা বেশি আমাকে হেল্প করে। কিন্তু এটাই এক মানে নিজের প্রতি আমার নিজের এত
কনফিডেন্ট বেড়ে গেছে যে আমি কলকাতার রাস্তায় আমি একা আজ পর্যন্ত হাঁটিনি বা একা শপিংয়ে যাইনি। আর সেইখানে আমি ট্রিটমেন্টের জন্যে একটা ভিন রাজ্য থেকে ভিন রাজ্যে চলে এসেছি। কোথায়? ওয়েস্ট বেঙ্গল থেকে টোটাল তামিলনাড়ু। একাই জার্নি বলতে গেলে। মেয়ে তো ছোটো, মেয়ে কিছুই পারে না। মেয়ের বিশাল মোশন সিকনেস, ট্রেনে উঠেই অসুস্থ হয়ে পড়েছিল। সবটাই এই অসুস্থ শরীরে আমাকে একা সামলাতে হয়েছে। আমি যে এতটা করে নিতে পারবো আমি একদমই ভাবতে পারিনি। মেয়ের আর গৌতমের তো বিশাল কনফিডেন্স ছিল আমার প্রতি, আমি করে নিতে পারবো, কিন্তু আমার নিজের প্রতি সত্যিই কোনো কনফিডেন্স ছিল না। প্রতিটা মুহূর্তে কনফিডেন্স হারাচ্ছিল। এমন মনে হচ্ছিল যে ট্রেনে বসে বসে যেন কাঁদি। তো যাই হোক, ওভারঅল সবটাই হয়ে গেছে। আশা করি আজ সকাল থেকে একটু সিএনসিতেও যেতে হবে। আজকে থেকে আমার সিএনসি জার্নি, পেমেন্ট করার আছে, কাল থেকে টেস্ট, তারপর ডাক্তার দেখানো, মেয়েকে ডাক্তার দেখাবো। ওভারঅল সবটা হয়তো করে নিতে পারবো গৌতমের হেল্প ছাড়া। আর গৌতম তো এখনও অবধি সকালবেলায় ফোন করে যাচ্ছে কনস্ট্যান্ট, পৌঁছেছো, অটো পেয়েছো, হোটেলে ঢুকেছো। সেও একটা সাংঘাতিক টেনশন নিয়ে আছে। আসলে তার কি বলবো, তার দুটো প্রাণ ভোমরা যাকে বলে, আমি আর মেয়ে, সে দুটোকেই নিজের থেকে এত দূরে পাঠিয়েছে, সে আর কীভাবে ভালো থাকতে পারে। যাই হোক, ব্লগটা এখানেই এন্ড করছি। জানি এবার ভিডিওটা আমাকে অনেকেই কমেন্টস করবে ভিডিওতে কিচ্ছু নেই, কোন ট্রেন কোন স্টেশন কিছুই বুঝতে পারলাম না। তো আমি এই ট্রেন নিয়ে আগে প্রচুর ভিডিও করেছি, প্রচুর ইনফরমেশন শেয়ার করেছি। এই নিয়ে প্রচুরবার আমি ভেলোরে এই ট্রেনে এসেছি। সুতরাং আর নতুন করে ইনফরমেশান কিছু দেওয়ার নেই। আমার চ্যানেলে এই ট্রেনের ভিডিও রয়েছে, প্লিজ তোমরা একটু দেখে নিও। এবার আমি শরীর সত্যিই অসুস্থ, তাই ঠিকমতো ভিডিও করতে পারিনি, আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থেকো, চলো বাই।